রাগে গড়গড় করছেন মোস্তফা সাহেব। বাড়ির লোকদের হাবভাবে রাগটা আরও বেশি করে মাথায় চড়ে বসেছে। বাড়ির একটা মানুষেরও মাথা ব্যথা নেই, সবাই এই বিয়েতে সম্মতি দিয়ে বসে আছে। আশ্চর্য, তাদের এমন পজিটিভ রিয়াকশন কেন হবে? নির্বাক না হয়ে এক একজন ঢাকঢোল পেটাতে তৈরি। তার ছোট ভাই আনোয়ার সাহেবের কথাই বলা যাক, সে দিব্যি ধেই ধেই করে নেচে কুদে রাজি তন্ময় অরুর বিয়েতে। উল্টো তিনি পারলে এখনই তন্ময়কে কোলে তুলে নাচতে শুরু করে দেন, হয়তো পারলে এলাকা জুড়ে মাইকিং করতে ছুটতেন। ছেলের সাথে এত এত বোঝাপড়া, এত কিছু, এত ঝগড়াঝাটি মোস্তফা সাহেব তাহলে কার জন্য করলেন? দিন শেষে যার জন্যে তিনি করেছিলেন চুরি, সেই এখন বলছে সে চোর। সবাই ভালো, মধ্যে মোস্তফা সাহেব হলেন কালো ভিলেন সেজে বসে আছেন। এসব ভেবেই সিংহের মতন গর্জন দিয়ে উঠছেন। তাকে দেখেই দুরু দুরু কাঁপছে জাবেদা বেগমের অন্তরাত্মা। ভয়ে তিনি চুবুথুবু হয়ে আছেন, চাচ্ছেন কোনো রকমে ল্যাটা মেরে শুয়ে পড়তে। চোখ বুজে ঘুমের দেশে পাড়ি দেবার ঢপ ধরবেন। ঘুমিয়ে পড়েছে দেখলে কি আর ডেকে তুলে চেঁচাবে? কখনোই না। সেই সূত্র ধরে তিনি বিছানার কাছটায় মাত্রই গিয়েছেন, অমনি রাগিত সুরে মোস্তফা সাহেব স্ত্রীর উদ্দেশ্যে বলে বসেন, এই কি ছেলে তুমি আমায় দিলে? এর থেকে আমার কলিজা ছিঁড়ে খেয়ে ঢেকুর তুলতে। জাবেদা বেগমের চোখ জোড়া ছোট ছোট হয়ে এলো তৎক্ষণাৎ। অগোচরে মুখ বেঁকিয়ে ভেঙচি কাটলেন। যে মানুষটা ছেলেকে একদিন না দেখলে ঘুমোতে পারে না, ছটফট করে বেড়ায়, খাওয়া দাওয়া ছেড়ে দেয়, তার মুখে এসব মানায়? নেহাত পক্ষে রেগে মেগে বলছে, সাত সকালে ঠিকই সব ভুলে বসবে। জাবেদা বেগম বোঝানোর তাগিদে বলতে নিচ্ছিলেন, রাগ ঝেড়ে মুছে শুয়ে পড়েন, রাত অনেক হয়ে। মোস্তফা সাহেব হঠাৎ করে ঘর থেকে বেরিয়ে গেলেন। লিভিং রুমে পৌঁছে বাড়ির প্রত্যেকটি সদস্যকে চেঁচিয়ে ডেকে আনলেন। ঘোষণা দিলেন, ওরু আর দোতলায় থাকতে পারবে না, ওকে নিচতলার একটি ফাঁকা রুমে ট্রান্সফার হতে হবে, আজ এবং এখনই। মোস্তফা সাহেবের কথা অমান্য করবার স্পর্ধা কার আছে? সে মুহূর্তে আকাশ, সাবিহা, রুবি লেগে পড়েছে অরুর রুমের গুরুত্বপূর্ণ জিনিসপত্র ট্রান্সফার করতে। নিচতলার বাঁদিকের রুমে রাতারাতি ট্রান্সফার করা হলো বেশ কিছু জিনিসপাতি। মোস্তফা সাহেব সিঁড়িপথে দাঁড়িয়ে থেকে বিচক্ষণ নজরে নিজ চোখে জিনিসপাতি ট্রান্সফারের কাজকর্ম দেখছেন। আনোয়ার সাহেব একটিবার অবশ্য মুখ খুলতে নিয়েছিলেন। বড় ভাইয়ের কঠিন চোখের চাহনি দেখে চুপ করে গিয়েছিলেন পর মুহূর্তেই। একই ব্যাপারটা ঘটেছে তন্ময়ের সঙ্গে। সেও দোতলায় দাঁড়িয়ে অসহায় চোখে দেখছে এসব কাণ্ড কারখানা। কিছু যে বলবে সম্ভব নয়, এখন মুখ খুলে কিছু বললেই সর্বনাশ হবে। এভাবেই বাবাকে দেয়া ওয়াদা সে ভঙ্গ করেছে। সেই বিষয়ে মোস্তফা সাহেব আপসেট ভীষণ। তন্ময় বুঝতে পেরেছে বলেই আর ঝামেলা করলো না। এক চিত্তে দেখলো অরুর ছোট্ট খাট্ট দেহটা পুতুল হাতে সিঁড়ি বেয়ে নিচে নামছে, আর চোখে ফিরে ফিরে বারংবার কেমন করে চাইছে। মুখটা এইটুকুন হয়ে আছে, ওর মুখশ্রীতে লেপ্টে আছে, ও যেতে চাচ্ছে না। তন্ময়ের ভারী মায়া লাগলো, ইচ্ছে করলো দৌড়ে গিয়ে ওকে বুকে পিষে নিতে। যত প্রকার আদর এই পৃথিবীতে এক্সিস্ট করে সব ওর উপর ঢেলে দিতে। অরুকে নিচতলায় রুমে ঢুকতে দেখে কিছুটা শান্ত হলেন মোস্তফা সাহেব। স্থির চিত্তে উপস্থিত সকলের মুখমণ্ডলে চোখ বুলিয়ে বললেন, নিজেদের মধ্যে কোনো বিয়ে হয় না, পরিবার ছাড়া কিসের বিয়ে? পারিবারিকভাবে বিয়েটা না হওয়া অবধি অরু এখানেই থাকবে। তোর কি মতামত আনোয়ার? আপত্তি আছে? আনোয়ার সাহেব বড় ভাইয়ের তালে তাল মিলিয়ে সঙ্গে সঙ্গেই মাথাটা দুলিয়ে বোঝালেন, না, আপত্তি নেই, থাকতে পারে না। মোস্তফা সাহেব শেষবারের মতন ছেলেকে তেড়ছাভাবে এক মুহূর্ত দেখলেন। তন্ময়ও সমানভাবেই তাকিয়ে রইল। জন্মদাতা পিতাকে আরেক দফায় রাগাতে ভ্রু তুলল, দুভ্রু নাচিয়ে যেমন শুধাচ্ছে, কি ব্যাপার স্যাপার? মোস্তফা সাহেবের মেজাজ মুহূর্তেই তুঙ্গে উঠল। তিনি আঙুল তুলে উচ্চকণ্ঠে বোকাঝোকা করে চলে যেতে উদ্যত হলেন। জাবেদা বেগমও স্বামীর পেছনে চলে গেলেন। আনোয়ার সাহেব মৃদু মৃদু হাসছেন, মুচকি হেসেই চোখ তুলে দোতলায় দৃষ্টি ফেলেন। তন্ময়কে এক পল দেখে সিঁড়ি ভেঙে উপরে উঠে এলেন। তন্ময় এগিয়ে এসে সামনাসামনি দাঁড়ালো, দৃষ্টি তার নত, ভদ্র সভ্যতার ভাবভঙ্গি। আনোয়ার সাহেব হাত উঠিয়ে তন্ময়ের কাঁধে রাখলেন। তন্ময়কে দৃষ্টি নত করে রেখে বলল, ওরুকে বোনের মতো আমি কখনো দেখিনি, মাপ চাচ্ছি চাচ্চু, তোমার ভরসা আস্থা ভেঙেছি, তোমাকে ঠকিয়েছি। আনোয়ার সাহেবের ঠোঁটের রেখা প্রসারিত হলো। তিনি মোলায়েম পিতৃত্ব সুরে শুধালেন, বাবা, তোর কি অরুকে পছন্দ ছিল?
তন্ময় মাথা ওঠালো। তার নিগূঢ়তম চোখ জোড়ার দৃষ্টি সম্মুখে দাঁড়ানো আনোয়ার সাহেবের চোখের মধ্যিখানে। সে গভীর কণ্ঠে ঝরঝরে ভঙ্গিতে নির্দ্বিধায় বলল, পছন্দ? প্রচণ্ড ছোট শব্দ হয়ে যায়, বড় সাধারণ শোনায়। আমি ওকে ভালোবাসি, ভীষণ রকমের ভালোবাসি চাচ্চু। আনোয়ার সাহেব দীর্ঘশ্বাস ফেলেন, বোঝবার ন্যায় মাথা দোলালেন, ফিচেল হেসে বলেন, যতটুকু বুঝলাম অরুও তোকে ভালোবাসে। মিয়া বিবি রাজি তো কে আকারেগে কাজী। তন্ময়ও এ যাত্রায় ঠোঁট টিপে হেসে ফেলল। আনোয়ার সাহেব নিভু নিভু গলায় বলেন, একটা মাত্র সন্তান আমার, তাও মেয়ে। সবসময় ভেবে রেখেছি একটা সময় আসবে যখন আমার এই আদরের টুকরোটাকে বিয়ে দিতে হবে। আমাদের ফেলে ওকে ওর শ্বশুর বাড়ি যেতে হবে, তাদের মানিয়ে চলতে হবে। কেমন হবে তারা? আমাদের মতো কি আগলে রাখবে ওকে? ভালোবাসবে? পত্রিকা পড়তে বসলেই কত রকম নিউজ পড়ি আর আঁতকে উঠি, ভয় পাই। আমার মেয়েটা সুখে থাকবে তো? এতটুকু বলে একটু থামলেন আনোয়ার সাহেব। তার চোখ জোড়া লাল হয়ে এসেছে। ভেজা চোখ নিয়ে হেসে স্বতঃস্ফূর্ত ভঙ্গিতে বলে ওঠেন, এখন আর সেসব চিন্তা নেই রে বাবা। খাঁটি রত্ন তুই, হাতের তলায় বড় হওয়া ছেলে আমাদের। তোকে চিনি, জানি। আমার মেয়ের জীবনসঙ্গী হিসেবে তোর থেকে ভালো কেউ হতেই পারে না, সম্ভব না। আমি ওকে তোর হাতে তুলে দিতে পেরে চিন্তামুক্ত থাকবো। সারা জীবন মেয়েটা চোখের সামনে থাকবে, একই বাড়িতে। এই তো আমার শান্তি। তন্ময় প্রতিজ্ঞা দেবার মতন দৃঢ় কণ্ঠে জানায়, আমি ওরুকে সুখে রাখবো, দেখে রাখবো সারা জীবন। পরদিন শাহজাহান বাড়ি শান্ত, বড় স্থির, যে যার মতন নিত্যকারের হাবভাবেই রয়েছে। তন্ময় নিজেও নির্বিকার, আগেকার নেই। সদ্য বিবাহিত পুরুষ, তাকে কোনো দিক দিয়ে লাগছে না। সে সকাল সকাল রোজগারের মতো অফিস ব্যাগ হাতে নিয়ে নিচে নেমে এসছে। ব্রেকফাস্ট করে অফিসে যাবে। অরু ইতোমধ্যে পরিপাটিভাবে উপস্থিত, উৎসুক নয়নে রান্নাঘরে উঁকি ঝুঁকি দিচ্ছে। কি করতে চাচ্ছে ও আর এক আল্লাহ ছাড়া কেউ হয়তো বুঝবে না। তন্ময় গোপনভাবে একপল দেখল, খেয়াল করলো সুন্দর একটি ড্রেস পরেছে, সাদা আনারকলি, দু চোখে গাঢ় করে কাজল পড়েছে, দুহাত জুড়ে সাদা কাঁচের চুড়ি। তন্ময় মুগ্ধ হলো। বেহায়ার মতো চেয়ে থাকতে চেয়েও নিজের দৃষ্টি অস্বাভাবিক ধৈর্য সহ নিয়ন্ত্রণে নিল। একই গতিতে হেঁটে এসে চেয়ার টেনে বসলো। অরু শব্দ শুনে তড়িৎ ফিরে তাকালো। তন্ময়কে দেখে জড়সড়ভাবে দাঁড়ালো, লাজুক ওর হাবভাব। কি সুন্দর, নতুন বইয়ের মতো লজ্জা পাচ্ছে। আফসোস, তাদের অবস্থান অন্যদের থেকে ভিন্ন, না হলে হয়তো তারা এখন নিউলি ম্যারিড কাপেল হতো। সুন্দর একটি দেশে হানিমুনে ছুটত। খেতে বসে সকলেই ঘুরে ফিরে তন্ময় অরুকে আর চোখে কোন চোখে দেখছে। নির্বিকার থাকতে চেয়েও পারছে না কেউই। এই যে জাবেদা বেগম বারংবার ওদের দেখছেন আর মিটিমিটি হাসছেন। একই অবস্থা সাবিহা, রুবি, দীপ্তর। সুমিতা বেগম আবার অন্যদিকে আগের যে তন্ময়ের পানে নজর বেশি দিচ্ছেন। 4 বার তিনি তন্ময়ের সামনে গিয়ে ওর পাতে রুটি তুলে দিচ্ছেন। এই যাত্রায় মুখ খুলে জিজ্ঞেস করে বসলেন, বাবা আর কিছু লাগবে তোর? মুখে পরোটা গিলতে নিয়ে তন্ময় কেসে উঠল। বাড়ির ছেলে সে, সারা জীবন ডাইনিং থেকে নিজ হাতে নিয়ে খেয়েছে। কখনো এহেন প্রশ্ন করেননি সুমিতা বেগম, তাই অপ্রস্তুত হয়ে পড়েছে এক মুহূর্তের জন্য। জাবেদা বেগম ঠোঁটে ঠোঁট টিপে হাসি আটকে রেখেছেন। অরু ইতোমধ্যে চেয়ার থেকে দাঁড়িয়ে পড়েছে। তড়িঘড়ি করে ব্যগ্র ভঙ্গিতে এক গ্লাস পানি এগিয়ে ধরে। এতে করে পরিস্থিতি আরও হাস্যকর হয়ে ওঠে। শব্দ করে হেসে ফেলে সাবিহা। মোস্তফা সাহেব কুম্ভীরের চূড়ান্তে গিয়ে দাঁড়িয়ে পড়েন, গটগট পায়ে বেরিয়ে যান। সে যেতেই সবাই স্বতঃস্ফূর্ততায় হেসে কুটি কুটি। সকলে কেন হাসছে তা তন্ময় বুঝলেও অরু বুঝল না বোধ হয়। বোকা বোকা চোখে দেখছে সবাইকে। তন্ময়ের চোখে চোখ পড়ে এবারে। নিগূঢ়ভাবে চেয়ে থাকে। ধীর গলায় তন্ময় নিজ অজান্তেই বলে বসে, অফিস যাচ্ছি, আসি। কান সকলের খাড়া হয়েছিল। কথাটি কম বেশ সবার কর্ণগোচর হলো। দ্বিতীয় দফায় উচ্চস্বরে হেসে উঠল সকলে। তন্ময় অনির্মিতভাবে ব্যাগ হাতে বেরিয়ে এলো দ্রুত পদচারণে। বাগানে পৌঁছে আটকে রাখা দীর্ঘশ্বাসটুকু ফেলবে, তখনই খেয়াল করলো সম্মুখে মোস্তফা সাহেব দাঁড়িয়ে, যেন তার জন্যই অপেক্ষা করছে ভদ্রলোক। সবাবা ছেলের মধ্যেই সেখানেই। সেই মুহূর্তে দাঁড়িয়ে কিছু মুহূর্ত তর্ক বিতর্ক চলল। সেই তর্ক বিতর্ক থামলো আনোয়ার সাহেবের উপস্থিতিতে। মোস্তফা সাহেব এবং আনোয়ার সাহেব একসঙ্গে বেরিয়ে পড়েছেন। তন্ময় নিজের গাড়িতে উঠে বসেছে। গাড়ি স্টার্ট করেই বাঁদিকে চাইল। অরু এগিয়ে আসছে, সঙ্গে সাবিহাও আছে। ওদের আসতে দেখে কাঁচ নামিয়ে দিল। সাবিহা মিটিমিটি করে হেসে শুধালো, আমাদের সামনের পার্লারে নামিয়ে দিবা?
তন্ময় ভ্রু তুলে জিজ্ঞাসু ভঙ্গিতে। এত সকালে পার্লারে কি? সাবিহা ডান চোখ টিপে রহস্যময়ভাবে বলল, অরু নাক ফোঁড়াবে। আশ্চর্য হলো তন্ময়। নাক ফুটো করবে? হঠাৎ সেটা কেন? তাও বিয়ের পরদিনই? সে খানিক ভেবে দেখল। দেশের মেয়েরা সাধারণত বিয়ের পর নাক ফুঁড়িয়ে নেয়। এ যাত্রায় তার চকিত দৃষ্টি অরুতে পড়ে। অরুর কান দুটো রক্তিম। ও অন্যদিকে চেয়ে আছে। তন্ময় নিজেও কল্পনা জল্পনায় ব্যস্ত হয়ে পড়ে। অরুকে নাক ফুলে কেমন লাগবে? পরপর নিজের ভাবনায় মাটি চাপিয়ে গম্ভীর কণ্ঠে ধমকের সুরে বলে, নাক ফোঁড়াতে হবে কেন? তাও এ সময়? এসবের দরকার নেই, যা ভেতরে। এতটুকু বলে সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। রাতে ফিরে লক্ষ্য করে অরু নাক ফুঁড়িয়েছে। খুব সুন্দর একটি ডায়মন্ডের নাকফুল পড়ে আছে। এই সাধারণ বিষয়টা ঝড় তুলল তার বুকে। ইচ্ছে করলো ছুঁয়ে দেখতে, চুমু খেতে। দারুণ সৌন্দর্যের প্রতীক হয়ে দাঁড়ালো ওই নাকফুল ওর মুখ জুড়ে। একদিন সুযোগ পেয়ে সে চুমুও বসিয়েছিল। তারপর তারপর এক একটি দিন একই গতিতে একই নিয়মে চলতে লাগলো। মন মতন ওর সঙ্গে সময় কাটানো দুষ্কর হয়ে দাঁড়ালো বটে। বাড়ির সবাই তাদের চোখে চোখ রাখে। একা ওকে পাওয়াটা অসম্ভব হয়ে পড়েছে। দূর হতে এক পল দেখা, ব্যাস। মাঝে মধ্যে অবশ্য সঙ্গ পাওয়াও যায়। গেলেও সময় যেন কিভাবে চলে যেত। এভাবেই তো কেটে গেল 3টা বছর, কতগুলো বসন্ত।